হয়তো তার সন্ধানে শহরে চলে গেছেন। এই ভেবে যখনই সে শহরে ফিরে যাওয়ার জন্য মন নিল, তার নজর পুকুর পাড়ে তৈরি কবরের উপর পড়লো। কবর দেখে তার হৃদয়ে বড় আঘাত লাগলো, কারণ যখন সে এখানে এসেছিল তখন কবর ছিল না, আর বাদশাহও সেখানে ছিলেন, কিন্তু এখন বাদশাহ উধাও আর তার জায়গায় শুধু একটি কবর আছে। সে ভাবতে লাগলো, হয়তোবা বাদশাকে কেউ হত্যা করে তার লাশ এই কবরে দাফন করে দিয়েছে। এই ভেবে ইয়াকুব ফকির অঝরে কাঁদতে লাগলো। এখন সে কবরটি জড়িয়ে চোখ বন্ধ করে কাঁদছে এবং বাদশার হত্যাকারীদের বদদোয়া দিচ্ছে। রাত অনেকক্ষণ পর্যন্ত সে কবরটি জড়িয়ে কেঁদে চললো। তারপর তার ঘুম এসে গেল। সকালে যখন সে তার চোখ খুললো, সে উঠে নামাজ পড়লো এবং বাদশার জন্য আল্লাহর কাছে দোয়া চাইলো। নামাজ শেষ করে সে সিদ্ধান্ত নিল যে সে আর বাড়ি ফিরে যাবে না এবং সারা জীবন এখানে বাদশার কবরটি পাহারা দিয়ে কাটিয়ে দেবে। এই সিদ্ধান্ত নেওয়ার পর সে শহরের দিকে রওনা দিল, যাতে পেট ভরার জন্য খয়রাত চেয়ে নিতে পারে। সকাল হলো, এদিকে পুকুরের নিচে বাদশাহ এবং শাহজাদি ইয়াসমিন জেগে উঠলেন। নাস্তা শেষ করার পর বাদশাহ শাহজাদিকে বললেন, চলো একটু বাইরে যাই, ঘোরাঘুরিও হবে আর ইয়াকুবকে নিয়ে আসবো। বেচারা ইয়াকুব রাত পুকুর পাড়েই কাটিয়েছে, হয়তো হবে, জানি না সে আমার সম্পর্কে কি ভাবছে। শাহজাদি ইয়াসমিন এবং বাদশাহ পুকুর থেকে বাইরে এলেন, কিন্তু ইয়াকুবের দূর দূরান্ত পর্যন্ত কোনো হদিস ছিল না। জানি না সে এখানে এসেছিল কিনা, বাদশাহ মনে মনে ভাবলেন এবং সেখানে অনেকক্ষণ ঘুরে বেড়ালেন। শাহজাদি ইয়াসমিন বাদশাহকে জিজ্ঞাসা করলো, এই কবরটি কার আর কে বানিয়েছে? বাদশাহ হাসতে হাসতে বললেন, এটি তারই কবর, জিনের। শাহজাদি তার কথা শুনে হাসতে লাগলো। কিছুক্ষণ পর তারা পুনরায় পুকুরের নিচে প্রাসাদে পৌঁছে গেলেন। শাহজাদি নিজেই খাবার তৈরি করলো এবং তারপর দুজনে মিলে খাবার খেলো। এটি কাকতালীয় ছিল কি নাকি কুদরতের কারিশমা যে যখনই বাদশাহ এবং শাহজাদি ইয়াসমিন পুকুর থেকে বাইরে বের হতেন, ইয়াকুব ফকির ভিক্ষা করতে শহরে গিয়ে থাকতো। কিন্তু বাদশাহ এটা ভেবেছিলেন যে ইয়াকুব ফকির তাকে খুঁজে ব্যর্থ হয়ে প্রাসাদে ফিরে গেছেন। এই বেচারা কি করে জানবে যে বাদশাহ পুকুর পাড়ে আঁকা ছবির শাহজাদি ইয়াসমিনের সাথে পুকুরের নিচে আলিশান প্রাসাদে আছেন। এভাবে পুরো এক সপ্তাহ কেটে গেল। বাদশাহ এবং ইয়াকুবের কখনো দেখা হলো না। যখন ইয়াকুব আসতো তখন রাত হয়ে যেত, বাদশাহ বাইরে আসতেন না। আর যখন বাদশাহ সকালে বাইরে আসতেন তখন ইয়াকুব শহরে চলে যেত। অদ্ভুত কাকতালীয় ঘটনা। একদিন সকালে যখন বাদশাহ ঘুমাচ্ছিলেন এবং শাহজাদি ইয়াসমিন নাস্তা তৈরি করে ফেলেছিল, সে ভাবলো বাদশাহ জাগার আগে বাইরে থেকে একটু ঘুরে আসি। ফলে সে বাদশার পকেট থেকে মুক্তটি বার করে নিল, কারণ এটি ছাড়া পুকুর থেকে বাইরে বের হতে পারবে না। পুকুর থেকে বাইরে বেরিয়ে সে পায়চারি করতে লাগলো। হঠাৎ তার নজরে এক ভেড়া চড়ানো মানুষের উপর পড়লো। শাহজাদি ইয়াসমিন ভীত হয়ে পুকুরের দিকে দৌড়ে পালালো। সেই লোকটিও শাহজাদিকে দেখে অবাক হলো এবং সেও শাহজাদির পিছু দৌড়ালো। ঘাবড়ে গিয়ে শাহজাদির এক পায়ের জুতো সেখানেই রয়ে গেল, কিন্তু সে সেটি তুলতে পিছনে ফিরল না, বরং দ্রুত পুকুরে ঢুকে পড়লো। যখন ভেড়া চড়ানো লোকটি শাহজাদিকে পুকুরে ঢুকতে দেখলো, সে আরো দ্রুত দৌড়ালো যাতে শাহজাদি পুকুরে পড়ে না যায়। কিন্তু যখন সে পৌঁছালো, সে পুকুরের জল ছাড়ার কিছুই দেখতে পেল না। সে ভাবলো সম্ভবত শাহজাদি পুকুরের নিচে থাকে, আমার গিয়ে বাদশাকে খবর দেওয়া উচিত। এই ভেবে সে ফিরে যাওয়ার জন্য মন নিল, কিন্তু হঠাৎ তার নজর সোনালী জুতোর ওপর পড়লো, যা দিনের আলোয় জল করছিল। সে দৌড়ে জুতোটি তুলে নিল। জুতোটি ছিল বেশ সুন্দর ও দামি। বাদশাহ এবার তাকে হাসি মুখে জিজ্ঞেস করছেন, এটি তুই কোথায় পেলি? এটি তো অনেক দামি। ভেড়া চড়ানো লোকটি বলল, বাদশাহ সালামত, এটি আমি জঙ্গলে পেয়েছি। তারপর সে পুরো ঘটনা জানিয়ে দিল। বাদশাহ পাশে থাকা উজিরকে বললেন, কি মনে হয় উজিরে আজম? উজির জবাবে বলল, জুতোটি অনেক দামি জাহাপনা, এটি নিশ্চিত পরিস্থান থেকে এসেছে। বাদশাহ বলতে লাগলেন, উজিরে আজম, তুমি অবিলম্বে এই শাহজাদিকে হাসিল করার চেষ্টা করো, যার এই জুতো, তাকে ছাড়া আমার এখন শান্তি নেই। উজির আদবের সাথে বলল, খুব ভালো, আলিজা হুকুম তামিল করা হবে। বাদশাহ দ্বিতীয় হুকুম দিলেন, এই রাখালকে 5 তরি আশরাফি অর্থাৎ স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। এবং রাখাল মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলো। উজিরে আজম সাথে সাথেই খাজাঞ্চি উজিরকে ডেকে রাখালকে আশরাফি দেওয়ার হুকুম দিয়ে দিলেন। এরপর বাদশাহ উজিরে আজমকে বললেন, উজিরে আজম, জুতো দেখে আমাদের মন বসে নেই, শিগগিরই জুতোর মালিক শাহজাদিকে পেয়ে আমার প্রাসাদে পৌঁছে দাও। তোমাকে 1 সপ্তাহের সময় দেওয়া হলো। উজিরে আজম সম্মানের সাথে বললেন, খুব ভালো আলিজা, আমি আজই এর জন্য চেষ্টা করছি। এবং বাদশাহ দরবারে প্রবেশ করলেন। বাদশাহকে দরবারে পৌঁছে দিয়ে উজিরে আজম নিজের কামরার দিকে রওনা হলেন। কামরায় পৌঁছে তিনি ভাবতে লাগলেন, এখন তিনি কি করবেন? শাহজাদিকে পুকুর থেকে কিভাবে বের করবেন? রাখালের বর্ণনা অনুযায়ী পুকুর জলে ভরা, কিন্তু শাহজাদি পুকুরের নিচে নেমে গিয়েছিল। এটা ভাবতে হঠাৎ তার একটা কথা মনে পড়ে গেল। কথাটি হলো তার 4 প্রতারক ও চালাক মহিলার কথা মনে পড়লো, যারা ইদানিং পুরো শহরে নিজেদের চালাকের জন্য বিখ্যাত হয়েছিল। তারা নিশ্চয়ই সাহায্য করতে পারে। উজিরে আজম তালি বাজালেন। সাথে সাথে একজন গোলাম প্রবেশ করলো। গোলাম আদবের সাথে মাথা নত করে জিজ্ঞেস করলো, কি হুকুম জনাব? উজিরে আজম তাকে হুকুম দিলেন, দারোগাকে ডাকো। গোলাম দ্রুত বাইরে দৌড়ে গেল এবং কিছুক্ষণ পর দারোগা এলো।
উজিরে আজম হুকুম দিলেন, তুমি গিয়ে সেই 4 প্রতারক মহিলাকে ডেকে আনো, যাদের শহরে খুব নামডাক হয়েছে। খুব ভালো জনাব। দারোগা আদবের সাথে মাথা নত করে বলল এবং বেরিয়ে গেল। আধ ঘন্টা পর দারোগা এসে বলল, হুজুর 4 জন মহিলাই এসেছে। উজিরে আজম বললেন, তাদের পেশ করো। দারোগা তালি বাজালো। সাথে সাথে দুজন সিপাহী হিষ্টপুষ্ট 4 জন মহিলাকে নিয়ে ভিতরে ঢুকলো এবং তাদের সেখানে রেখেই বাইরে চলে গেল। উজিরে আজম 4 জনকে পরখ করলেন। 4 জন মহিলার মুখে ও চোখে ধূর্ততা ও চালাকি প্রকাশ পাচ্ছিল। তারা সবাই বৃদ্ধা, কিন্তু অভিজ্ঞ মনে হচ্ছিল। উজিরে আজম সাধারণভাবে পরখ করলেন এবং তারপর একজনের দিকে ফিরে বললেন, তোমার নাম কি এবং তুমি কি কাজ করতে পারো? মহিলা জবাব দিল, আমার নাম জোহরা, আমি বিগড়ে দেওয়া কাজ শুধরে দিতে পটু। তারপর দ্বিতীয় জনকে ইশারা করলেন, তুমি বলো। দ্বিতীয় মহিলা বলতে লাগলো, আমার নাম সুরাজ মানি, আমি বিচ্ছিন্নদের মানিয়ে দিই। তারপর তৃতীয় জন বলল, আমার নাম মাজরা এবং আমি মাখন থেকে এমন ভাবে চুল বের করতে পারি যে মাখন হাতে না লাগে। চতুর্থ মহিলার পালা এলে সে বলতে লাগলো, আমার নাম জ্যোৎস্না, আমি আকাশ থেকে টুকরো কেটে নিয়ে আবার তাকে আকাশের সাথে এমন ভাবে জুড়ে দিতে পারি যাতে দুনিয়ার কেউ টের না পায়। জ্যোৎস্না অন্য 3 জনের থেকে একটু বেশি ধূর্ত মনে হচ্ছিল। ব্যাস, তুমি আমার কাজের, বাকি 3 জন যেতে পারো। উজিরে আজমের হুকুম শুনে দারোগা বাকি 3 জনকে ফেরত পাঠিয়ে দিল। এখন কামরায় শুধু উজিরে আজম, দারোগা এবং সেই চতুর্থ মহিলা ছিল। উজির দারোগাকেও বাইরে পাঠিয়ে দিলেন। উজির জ্যোৎস্নাকে পুরো ঘটনা জানিয়ে দিলেন এবং সোনালী জুতোটিও তাকে দেখালেন। যদি তুমি এই শাহেজাদিকে হাসিল করতে সফল হও তাহলে তোমাকে অনেক পুরস্কার দেওয়া হবে, আর যদি ব্যর্থ হও তাহলে হত্যা করা হবে। জ্যোৎস্না আত্মবিশ্বাসী সুরে বলল, আমার মঞ্জুর জনাব, ইনশাল্লাহ আমি সফল হব। উজির বললেন, ঠিক আছে, আমি রাখালকে তোমার সাথে পাঠিয়ে দিচ্ছি, সে তোমাকে পুকুরটি দেখিয়ে দেবে। এমন সময় জ্যোৎস্না বলল, আরেকটি কথা হুজুর, আমার কিছু সিপাহীও চাই। আজ থেকে 3য় দিনে পুকুরের চারপাশে লুকিয়ে রাখতে হবে। যখন আমি জোরে চিৎকার করব তাদের সাথে সাথে আমার কাছে পৌঁছাতে হবে এবং আমার হুকুম তামিল করতে হবে। উজিরে আজম হাসি মুখে বললেন, ঠিক আছে, তার ব্যবস্থা করে দেওয়া হবে, শুধু সেই রাখালকে ডেকে আনো, আমি এক্ষুনি রওনা হতে চাই। রাখাল তখনও উজিরে আজমের প্রাসাদেই ছিল। উজির তাকে ডেকে তাকে বৃদ্ধ মহিলার সাথে যাওয়ার হুকুম দিলেন। উজিরের প্রাসাদ থেকে বেরিয়ে রাখালকে সাথে নিয়ে সে আগে নিজের বাড়ি পৌঁছালো। সেইখানে সে হাজিদের মতো পোশাক পরলো, গলায় 4-5টা তসবিহ ঝুলালো এবং হাতে একটি লাঠি নিয়ে রাখালের সাথে চললো। তখন দুপুর হচ্ছিল। হাঁটতে হাঁটতে আধ ঘন্টা পার হলো এবং তারা জঙ্গলের পুকুরের কাছে পৌঁছে গেল। পুকুর পাড়ে কবর দেখে সেই ধূর্ত মহিলা ভাবলো যে এই কবরটিও তাকে কাজে সাহায্য করবে। সে রাখালকে ফেরত পাঠিয়ে দিল এবং নিজে কবরের কাছে চাদর বিছিয়ে তাতে বসে পড়লো এবং সে মোটা দানা তসবিহ হাতে নিল এবং জপতে লাগলো। অন্যদিকে সুলেমান বাদশাহ এবং শাহজাদি ইয়াসমিন যখন ফিরে যাওয়ার কথা বলতে লাগলো তখন বাদশাহ তা এড়িয়ে যেতেন। তিনি ইয়াকুবের অপেক্ষায় ছিলেন। তার বিশ্বাস ছিল ইয়াকুব দেশ ছেড়ে চলে যায়নি এবং কোনো না কোনো দিন দুজনের দেখা হবেই। দুপুরের খাবার খাওয়ার পর বাদশাহ শাহজাদি ইয়াসমিনকে বললেন, শাহজাদি, এবার চলো বাইরেটা ঘুরে আসি এবং ইয়াকুবকে দেখে আসি যে সে এসেছে কিনা। শাহজাদি রাজি হলো। বাদশাহ পকেট থেকে মুক্ত বের করে হাতে নিলেন এবং তারপর দুজনেই পুকুর থেকে বাইরে এলেন। যখন তারা বাইরে এলেন তাদের চোখে এক বৃদ্ধ মহিলা পড়ল যে কবরের কাছে বসে তাসবিহ পড়ছিল। বাদশাহ এবং শাহজাদি ইয়াসমিন তার কাছে পৌঁছালেন। বাদশাহ বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, তুমি কে এবং এখানে কেন এসেছো? বৃদ্ধ মহিলা বলতে লাগলো, বাবা, আমি 7 বার হজ করেছি এবং এখন বাকি জীবন আল্লাহর স্মরণে কাটাতে এই জঙ্গলে চলে এসেছি। বাদশাহ জিজ্ঞেস করলেন, এখানে তুমি কি কোনো ফকিরকে দেখেছো? বৃদ্ধা বলল, না, আমি তো এখানেই এখনই এসেছি। বৃদ্ধা বাদশাহকে জিজ্ঞাসা করলো, কিন্তু তোমরা এই পুকুরে কিভাবে থাকো? শাহজাদি ইয়াসমিন জবাব দিল, আমাদের পুকুরের নিচে প্রাসাদ আছে, আমরা সেখানেই থাকি। বৃদ্ধা চোখে জল এনে বলতে লাগলো, বাবা, তোমরা আমাকেও তোমাদের সাথে নিয়ে রাখো, আমি তোমাদের খাবার রান্না করে দেব আর জামা কাপড় ধুয়ে দেব, শুধু আমাকে দুবেলা খাবার দিও। বাদশাহ সাথে সাথে জবাব দিলেন, না, আমাদের দরকার নেই। শাহজাদি ইয়াসমিন বলল, না বাদশাহ, আমাদের একজন পরিচালিকার খুব দরকার, তাছাড়া এই বেচারি বৃদ্ধ মহিলা না খেয়ে মরে যাবে, যদি এনাকে আমরা সাথে রাখি তাহলে সওয়াব পাবো। বাদশাহ বললেন, যেমন তোমার ইচ্ছা। শাহজাদি ইয়াসমিন বলতে লাগলো, ঠিক আছে, তুমি আমাদের সাথেই থাকবে। বৃদ্ধা মহিলা বলল, খোদা তোমাদের দুজনকে সুখে রাখুক বাবা, তোমরা আমার উপর এহসান করলে, খোদা এর ফল তোমাদের দুজনকে অবশ্যই দেবেন। এবং তারপর সে এই দুজনের সাথে পুকুরের প্রাসাদে চলে এলো। বাদশাহ, সেই মহিলা এবং শাহজাদি ইয়াসমিন পুকুর থেকে বাইরে আসতেন এবং কিছুক্ষণ ইয়াকুবের জন্য অপেক্ষা করে প্রাসাদে ফিরে আসতেন। বাদশাহ ইয়াকুবের জন্য খুব দুশ্চিন্তা করতেন। তার মাথায় আসছিল না যে তিনি কি করবেন। ফলে তিনি একদিন ভাবলেন আজ তিনি একাই গিয়ে ইয়াকুবকে খুঁজবেন। ফলে পরের দিন তিনি নিজের ঘোড়া নিয়ে
পুকুরের প্রাসাদ থেকে বেরোলেন এবং ঘোড়া চড়ে কাছে শহরের দিকে রওনা হলেন। কিছুক্ষণ পর তিনি শহরে পৌঁছলেন এবং তিনি বাজার দিয়ে যাতায়াতকারী প্রতিটি গরিব এবং ফকিরকে খুঁটিয়ে দেখছিলেন, কিন্তু তিনি কোথাও ইয়াকুবকে দেখতে পেলেন না। তিনি পুরো শহর খুঁজে দেখলেন কোনায় কোনায়, ইয়াকুবকে কোথাও পাওয়া গেল না। ক্লান্তিতে বাদশার অবস্থা খারাপ হয়ে গেল এবং খিদেও বেশ পেয়েছে। বাদশাহ সেখানেই খাবার খেলেন। ইয়াকুবকে খুঁজতে খুঁজতে বাদশাহ খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং তখন দুপুর হয়ে যাচ্ছিল, ফলে তিনি ফিরে জঙ্গলের দিকে চললেন। এদিকে সেই ধূর্ত মহিলার শাহজাদির কাছে থাকার আজ তৃতীয় দিন এবং পরিকল্পনা অনুযায়ী আজই শাহজাদি ইয়াসমিনকে বের করে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আজও সকাল থেকে বাদশাহ ইয়াকুবের সন্ধানে শহরে গিয়েছিলেন। শাহজাদি ইয়াসমিন এবং সেই মহিলা প্রাসাদে বসে নিজেদের মতো কথা বলছিল। দুপুর হয়ে গিয়েছিল এবং বাদশার ফেরার সময় হয়ে গিয়েছিল, ফলে শাহজাদি ইয়াসমিন বৃদ্ধ মহিলাকে দস্তরখানা বিছিয়ে খাবার দেওয়ার কথা বলল। বৃদ্ধ মহিলার সাথে সাথেই তার হুকুম পালন করলো এবং সে মনে মনে বলছিল, শাহজাদি ইয়াসমিন, আজ শেষবারের মতো এই প্রাসাদে আমার হাতে রান্না করা খাবার খেয়ে নেন, এরপর তোকে অন্য প্রাসাদে বাদশাহ রুটি খেতে হবে। কিছুক্ষণ পর বাদশাহ ফিরে এলেন। তিনি ঘোড়াটি বৃদ্ধার হাতে দিলেন এবং নিজের শাহজাদি ইয়াসমিনের কাছে এলেন। শাহজাদি বুঝতে পারলো বাদশাহ আজকেও ব্যর্থ হয়েছেন, তাই সে বেশি কিছু জিজ্ঞেস করা বৃথা মনে করলো। দুজনে মিলে খাবার খেলেন। এরপর বাদশাহ পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লেন এবং শাহজাদি ইয়াসমিন বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বসলো। ধূর্ত বুড়ি সুযোগ পেয়ে শাহজাদি ইয়াসমিনকে খুব আদরের সাথে বলল, বেটি, আজ তো আমার মন খুব ছটফট করছে, চলো বাইরে থেকে একটু ঘুরে আসি। শাহজাদি ইয়াসমিন বলল, চলো, আমিও তৈরি। এবং তারপর শাহজাদি ইয়াসমিন গিয়ে ঘুমন্ত বাদশার পকেট থেকে জাদুকরি মুক্তটি বের করে নিয়ে এলো। বুড়ি এবং শাহজাদি পথের দিকে এগোলো। বুড়ি বলল, বেটি, আজ মুক্তটা আমাকে দাও, আমিও দেখতে চাই এর মাধ্যমে কি করে বাইরে বের হওয়া যায়। শাহজাদি ইয়াসমিন মুক্তটি বুড়িটিকে দিয়ে দিল। তারপর তারা দুজনে পুকুর থেকে বাইরে বেরিয়ে ঘুরতে লাগলো। হঠাৎ বুড়ির মুখ থেকে বিকট চিৎকার বের হলো। শাহজাদি দ্রুত ফিরে বুড়ির দিকে তাকালো। বুড়ির কি হলো, কিন্তু সাথে সাথেই তাকে অন্যদিকে তাকাতে হলো, যেখান থেকে চারজন সিপাহী হাতে তলোয়ার নিয়ে তার দিকে তেড়ে আসছে। শাহজাদির মুখ দিয়ে চিৎকার বের হলো এবং সে দ্রুত পুকুরের দিকে দৌড়ে দিল। শাহজাদি ইয়াসমিন চিৎকার করে বলল, বাঁচাও বাঁচাও, কিন্তু সেই সময় তারা ছাড়া সেখানে আর কেউ ছিল না যে শাহজাদি ইয়াসমিনকে সাহায্য করবে। সিপাহীরা দ্রুত শাহজাদিকে ঘোড়ার উপর তুললো এবং একটি খালি ঘোড়ায় সেই বুড়িও সওয়ার হলো এবং তারপর সেই কাফেলা শহরের দিকে রওনা হলো। শাহজাদি পালানোর অনেক চেষ্টা করলো, কিন্তু তার হাত বাঁধা ছিল এবং দুই সিপাহীর তলোয়ার তার দিকে তাক করা ছিল এবং এই অবস্থায় সে পালাতে পারতো না, ফলে শাহজাদি শুধু চোখে জল ফেলেই চলল। সিপাহী ও বুড়ি তাকে ধরে নিয়ে দ্রুত শহরের দিকে যাচ্ছিল এবং সে ছিল নিরুপায় ও অসহায়। তারা খুব তাড়াতাড়ি শহরে পৌঁছে গেল। উজিরে আজম এবং বাদশাহ তাদের জন্য খুব উদ্বেগের সাথে অপেক্ষা করছিলেন। একজন সিপাহী প্রাসাদের ভিতরে খবর পাঠালেন, তাদের অবিলম্বে তলব করা হলো। বাদশাহ যখন শাহজাদি ইয়াসমিনকে দেখলেন তখন তিনি তাকিয়েই থাকলেন। তার কাছে শাহজাদি ইয়াসমিনকে খুব সুন্দর ও লাবণ্যময়ী মনে হচ্ছিল এবং তার রূপ বাদশাকে বেশ প্রভাবিত করলো। তিনি খুব খুশি হলেন। বাদশাহ সেই মহিলাকে, যে অচেনা সেজেছিল, 5000 আশরাফি পুরস্কার দিলেন এবং সে পুরস্কার ও সেই মুক্তটি নিয়ে চলে গেল। বাদশাহ উজিরে আজমকে বললেন, তুমি এখন বিশ্রাম করো, আমি শাহজাদির সাথে একা কথা বলতে চাই। উজিরে আজম বললেন, যা হুকুম বাদশাহ সালামত, এবং হাসি মুখে বাইরে বের হয়ে গেলেন। এখন বাদশাহ শাহজাদির সাথে কথা বলতে শুরু করলেন। বাদশাহ শাহজাদিকে হাসি মুখে জিজ্ঞেস করলেন, তুমি কি এখানে এসে খুশি নও? শাহজাদি রুষ্ট স্বরে বলল, একেবারেই না। বাদশাহ বললেন, কোনো ব্যাপার না, শীঘ্রই খুশি হয়ে যাবে, আমি তোমাকে বিবাহ করতে চাই। শাহজাদি কড়া গলায় বলল, কখনো না, আমি এর থেকে মৃত্যুকে শ্রেয় মনে করব। বাদশাহ গর্জে উঠে বলল, আস্তে কথা বল, বেয়াদব মেয়ে, তুই জানিস না আমি কে? শাহজাদি রাগে ফেটে গিয়ে বলল, আমি জানি, অহংকারী বাদশাহ, কিন্তু আমি তোমাকে কিছুতেই বিয়ে করব না, এটাই আমার শেষ কথা। বাদশাহ জিজ্ঞেস করলেন, তুমি কি বিবাহিত? শাহজাদি বলতে লাগলো, হ্যাঁ, আমি তোমার পাশের দেশের বাদশাহের মালিকা এবং তিনি আমাকে মুক্ত করার জন্য তোমার উপর হামলা করবেন। তুমিও জানো সেই দেশের বাদশাহের সৈন্যদল কত শক্তিশালী। শাহজাদি তাকে ভয় দেখিয়ে বলল। বাদশাহ বললেন, আমি মাত্র একটি শর্তে বিয়ের সিদ্ধান্ত বন্ধ রাখতে পারি। শাহজাদি জিজ্ঞেস করলো, কি সেই শর্তটি? বাদশাহ বললেন, যদি 1 মাসের মধ্যে তোমার বাদশাহ তোমাকে নিতে আসেন তবে আমি তোমাকে ফেরত দিয়ে দেবো, নয়তোবা তোমাকে আমাকে বিয়ে করতে হবে। শাহজাদি জবাবে বলল, মঞ্জুর, কিন্তু আমারও একটি শর্ত আছে। ঠিক আছে, বলো, বাদশাহ হাসি মুখে বললেন। শাহজাদি বলল, কাল থেকে এই প্রাসাদে ফকিরদের জন্য দিনরাত বিনামূল্যে খাবার বিতরণ করতে হবে। বাদশাহ হাসতে হাসতে বললেন, ও, এটা তো খুব সামান্য শর্ত, তোমার অনুমতি আছে, তুমি এই মুহূর্ত থেকে এই প্রাসাদের মালিক, যা খুশি করো, কিন্তু 1 মাস পর তোমাকে প্রতিটি অবস্থাতে আমাকে বিয়ে করতে হবে। ঠিক আছে। এরপর বাদশাহ উজিরকে ডেকে শাহজাদির হুকুম শোনালেন, প্রাসাদের সব কর্মচারী ও সিপাহীদের বলে দাও যেন তারা শাহজাদি ইয়াসমিনের প্রতিটি হুকুম তামিল করে।
কিন্তু তাকে প্রাসাদ থেকে বাইরে বের হতে দিও না। বাদশাহ জোর দিয়ে বললেন, শুনেছো তুমি? উজির বলল, যা হুকুম আমার আকা তেমনই হবে। আমি এখনই সবাইকে হুকুম দিচ্ছি। এবং উজির কামরা থেকে বাইরে চলে গেলেন। পরের দিন শাহজাদি ইয়াসমিন উজিরে আজমকে তলব করলো এবং তাকে হুকুম দিল, আমার পক্ষ থেকে একটি লঙ্গরখানার ব্যবস্থা করো, যেখান থেকে প্রতিটি ফকির ও সাহায্য প্রার্থী দুবেলা খাবার খেতে পারে। উজিরে আজম বললেন, খুব ভালো শাহজাদি সাহেবা, এই কাজ আজ থেকে শুরু করে দেওয়া উচিত। এবং এটাও ঘোষণা করে দেওয়া হোক যে প্রতিটি ফকিরের কাছ থেকে শাহজাদি তার জীবনের কাহিনী শুনবেন।